যেহেতু পার্থ চট্টোপাধ্যায়ের জামাই, সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। খুব স্বাভাবিকভাবেই তার কারণ হচ্ছে তিনি শিক্ষামন্ত্রীর অনেকটা তথ্য যেহেতু জানবেন এবং জেনেছেন। সব জামাই যে জানবেন সেরকম নয়, কিন্তু এই জামাই জামাই জেনেছিলেন, সেই জন্য তো তিনি অভিযুক্ত ছিলেন। আসলে ওই বাংলা একটা প্রবাদ আছে না, সেই প্রবাদের অংশ হিসেবেই বলতে পারেন যে এই জামাই কখন আপন হয় না। এবার ওই পার্থ চট্টোপাধ্যায় জামাই দেবে বলে বড় মাথাদের মানে ইয়ে ধরতে পারবে এরকম বিষয় মোটেও নেই। আমি মনে করি যা যা প্রমাণ সিবিআই এবং ইডির হাতে আছে, আমরা যা তথ্য দিয়েছি তার ভিত্তিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা যায়। সিবিআই ইডিকে বলি, এই ক্যান্সেলেশন অফ বেল বলে তো একটা প্রভিশন রয়েছে। বেল তো ক্যান্সেল চাওয়া যায়। কটার ক্ষেত্রে চেয়েছেন, কেন চাননি? অনেক গল্পই তো শোনা যাচ্ছে বাজারে এখন। অনুব্রত মণ্ডলও বেল পেয়েছে, ওপরের কোর্টে যায়নি। কেন যায়নি? একটা সরকার পলিসি ডিসিশন নেবেন, সেটাই স্বাভাবিক। পলিসি ডিসিশন এবার ভুলও হতে পারে, কিন্তু সেই পলিসি ডিসিশন ইনফ্লুয়েন্স কি ইনফ্লুয়েন্স না, সেটা নিয়ে কেজরিওয়াল জেলে চলে গেলেন। আর এখানে এভিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসর্বতা একেবারে পরিষ্কার। এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থা একদিনও তাকে ডাকার পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। কেন? ভাঙড়ে মুসলমান হাসপাতালও পেল না, মুসলমানদের জন্য মুসলমান হাসপাতাল পেল না, আর ফুরফুরা রেল পেল না। না না, বিপদের আবার নতুন করে পড়ার কি আছে? অলরেডি তো যা কাজকর্ম করেছেন তাতে তো ওনারা বেসিক্যালি এই সমাজের জন্য আপদ ছিলেন। অ্যাকচুয়ালি তো ওনারাই তো সেই সমাজের জন্য আপদ এবং বিপদ। বর্তমানে যারা আছেন তারা হচ্ছে আপদ, কিন্তু আসল বিপদটা জেলের বাইরে আছে। সেটিকে জেলের অভ্যন্তরে ভরতে হবে, তবেই সমাজ বিপদ মুক্ত হবে। অন্যকে বিপদে পড়ছেন তো সাধারণ মানুষ। ওনারা কেন বিপদে পড়তে যাবে? পার্থ চট্টোপাধ্যায় কেন বিপদে পড়তে যাবেন? উনি বেসিক্যালি তো যা যা করেছেন, উনি গোটা সমাজকে বিপদে ফেলেছেন। যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদেরকে বিপদে ফেলেছেন, যাদেরকে ডিপ্রাইভ করেছেন তাদেরকে বিপদে ফেলেছেন, আর গোটা সমাজকে বিপদে ফেলেছেন এইভাবেই যে তাদের ছেলেমেয়েরা বাধ্য হচ্ছে অযোগ্যদের কাছ থেকে শিক্ষা নিতে। ফলে এইভাবে তারা লোকের বিপদের কারণ হয়ে উঠেছে। তো এরা তো কোনো বিপদে নেই, বরঞ্চ এদের যদি শাস্তি হয়, সঠিক তথ্য যদি সিবিআই এবং ইডি আদালতের সামনে তুলে আনতে পারে, তাহলেই সমাজের বিপদ মুক্তি ঘটবে। আমরা প্রশ্ন করবো, এই যে পার্থ চট্টোপাধ্যায়ের একদম জামাইয়ের রাজসাক্ষী হতে চায়, এর পেছনের অঙ্কটা কি? দেখুন, যে কোনো অভিযুক্তের যা থাকে সেটাই অঙ্ক। এই অন্যান্য অভিযুক্তরাও অভিযোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা বেসিক্যালি এই রাজসাক্ষী হতে চান। আর এই ক্ষেত্রে যেহেতু পার্থ চট্টোপাধ্যায়ের জামাই, সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। খুব স্বাভাবিকভাবেই তার কারণ হচ্ছে তিনি শিক্ষামন্ত্রীর অনেকটা তথ্য যেহেতু জানবেন এবং জেনেছেন। সব জামাই যে জানবেন সেরকম নয়, কিন্তু এই জামাই জেনেছিলেন, সেই জন্য তো তিনি অভিযুক্ত ছিলেন। আসলে ওই বাংলা একটা প্রবাদ আছে না, সেই প্রবাদের অংশ হিসেবেই বলতে পারেন যে এই জামাই কখন আপন হয় না। এই প্রবাদটাই ঘুরছে সমাজের বিভিন্ন জায়গায়, জন জামাই ভাগনা কেউ কখনো হয় না আপনা। এবার একটা প্রশ্ন হচ্ছে যে কোন কোন জায়গায় বড় ব্রেক থ্রু হতে পারে বলে আপনার ধারণা? কোন কোন জায়গায় নয়, ব্রেক থ্রু করার মতো অনেক জায়গা রয়েছে। এখানে জামাই দেবেন নতুন করে, তবেই ব্রেক থ্রু করা যাবে আমি এটাকে একদমই মনে করি না। রেদার আমি মনে করি হ্যাঁ, নিশ্চিতভাবে দেখুন, এই ধরনের নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সাধারণভাবে আর্থিকভাবে লেনদেন হয়, অর্থাৎ নগদ অর্থ লেনদেন হয়। তাই খুব স্বাভাবিকভাবে কোন অর্থটি চাকরি দুর্নীতির, মানে কোন লেনদেনটি চাকরি দুর্নীতির টাকার লেনদেন, সেটি আইডেন্টিফাই করার ক্ষেত্রে এই ধরনের লোক থাকলে সুবিধা হয়। যে বাবলি চ্যাটার্জি ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে টাকাগুলো সাইপন্ড হয়েছে কিনা, কালো টাকা সাদা হয়েছে কিনা, নাকি লিপস অ্যান্ড বাউন্স নামক কোম্পানিটির মাধ্যম দিয়ে, এরকম অনেক তথ্য এদের কাছ থেকে পাওয়া সম্ভব হবে। এবং আমি মনে করি ভবিষ্যতে আরো বেশ কিছু বিষয় আনার্থ হবে। আর সাধারণভাবে দেখুন, একজন রাজসাক্ষী তিনি যা বললেন সেটা একেবারে সর্বৈব সত্য বলে ধরে নেওয়া হবে, বিষয়টা মোটেও সেরকম নয়। আদালতের সামনে উপযুক্ত তথ্য প্রমাণাদি পেশ করে প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে যা এই অভিযুক্ত টার্ন রাজসাক্ষী যা যা বলছেন সেগুলো সঠিক। এবং শুধু তাই নয়, দেখুন, উনি যদি বেঠিক বলেন তার জন্য কিন্তু ওনাকে শাস্তি পেতে হবে। ফলে নিজেকে অভিযুক্তর এরিনা থেকে বাইরে রাখার জন্য তিনি রাজসাক্ষী হচ্ছেন, খুব স্বাভাবিকভাবে, যাতে তার শাস্তি না হয়। কিন্তু
তাকেও মাথায় রাখতে হবে যে তিনি যদি মিথ্যা সাক্ষ্য দেন বা মিথ্যা প্রমাণাদি পেশ করেন, তাহলে কিন্তু সেটা তার জন্য বিড়ম্বনার হবে। কিন্তু স্যার এবার কি কোথাও গিয়ে বড় মাথাদের নাগাল পেতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? এবার ওই পার্থ চট্টোপাধ্যায় জামাই দেবে বলে বড় মাথাদের মানে ইয়ে ধরতে পারবে এরকম বিষয় মোটেও নেই। আমি মনে করি যা যা প্রমাণ সিবিআই এবং ইডির হাতে আছে, আমরা যা তথ্য দিয়েছি তার ভিত্তিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা যায়। ফিরদৌস, আরজিকর মামলায় একদম অভয়া পরিবারের মামলার শুনানি কলকাতা হাইকোর্টে এবার থেকে শোনা যাবে, এমনই ছাড়পত্র দিল শীর্ষ আদালত। একদম সুপ্রিম কোর্টে যে সোমুটো কগনিজেন্স নেওয়া হয়েছিল ওটা হাইকোর্টের কাছে ইতিমধ্যেই পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত। সিএফএসএল এর রিপোর্ট, পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তি করে জিজ্ঞাসাবাদের তালিকা তৈরি করা হয়েছিল, কিন্তু অভিযোগ ছিল সেই তালিকায় অধিকাংশ যারা ব্যক্তি ছিলেন সন্দেহভাজন সেই সমস্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তিলোত্তমার বাবা মায়ের আবেদন ছিল যে আরো তদন্তের প্রয়োজন কলকাতা হাইকোর্টে, সেই মর্মে আবেদন জানিয়েছিলেন তারা, কিন্তু যেহেতু মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল তাই তা শুনতে চায়নি হাইকোর্ট। এবার সুপ্রিম কোর্টে আবেদন জানান একদম তিলোত্তমার বাবা মা, এদিন সুপ্রিম কোর্ট তাতে মান্যতা দেয়। এবার কি মূল মাথাদের কাছে কোথাও গিয়ে পৌঁছানো যাবে তাড়াতাড়ি, যেদিকে আপনারা বারংবার কথা বলছেন বিষয়ে? বাংলায় একটা প্রবাদ আছে, যদি সেই নথ খসালি তবে কেন লোক হাসালি। এই একেবারে আমি বলতে পারি যে এই যে সুপ্রিম কোর্ট এতদিন পরে তাদের মনে হয়েছে, নিশ্চিতভাবেই খুব যথার্থভাবেই মনে হয়েছে। আমি মনে করি মনে হওয়াটা আগে হলে ভালো হতো। যাই হোক, দের হে মগর আন্ধের নেই। ফিরদৌস, একদম প্রথম থেকে সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিলোত্তমার বাবা মা। একদম দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরেটের সঙ্গে কথা বলেছিলেন তারা। তাদের বক্তব্য কলকাতা পুলিশ যেভাবে তদন্ত শুরু করেছিল সেইখান থেকে সিবিআই যে পর্যায়ে মামলা হাতে নেয় তা পুরোটাই সায়েন্টিফিক এভিডেন্সের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে, কি বলবেন? দেখুন, সিবিআইয়ের প্রথম চার্জশিটটি যদি দেখেন তাহলে দেখবেন সেখানে তথ্য প্রমাণাদি লোপাটের গল্প রয়েছে, লার্জার কনস্পিরেসির গল্প রয়েছে। তারপরেও টালা থানার ওসি তার বেল হয়ে গেছে। সন্দীপ ঘোষ তিনি কিন্তু এখনো পর্যন্ত এই মামলার ক্ষেত্রে তাকে অভিযুক্ত হিসেবে প্রমাণ করে, অভিযুক্ত থেকে দোষী হিসেবে প্রমাণ করাতে ব্যর্থ হয়েছে সিবিআই, এখনো পর্যন্ত তো পারেনি। ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যৎ বল। কিন্তু বোঝাই যাচ্ছে যে লার্জার কনস্পিরেসি রয়েছে, এভিডেন্স ট্যাম্পারিং রয়েছে সিবিআই এর দেওয়া চার্জশিট থেকে। তারপরেও দেখা যাচ্ছে একজন ব্যক্তি দোষী সাব্যস্ত হলো। কেন? প্রশ্ন তো এখানেই যে একজন ব্যক্তি কেন দোষী সাব্যস্ত হলো। যদি লার্জার কনস্পিরেসি থাকে, যদি এভিডেন্স ট্যাম্পারি করে, তাহলে কি ওই একজন ব্যক্তি লার্জার কনস্পিরেসিও করলো, একজন ব্যক্তি এভিডেন্স ট্যাম্পারও করলো? তাহলে টালা থানার ওসি কি করলো, সন্দীপ ঘোষ কি করলো? তাদের সম্পর্কে চার্জশিটে যে কথা বললেন সেটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে কেন সেটিকে এস্টাবলিশ করতে পারলেন না? এতদিন সময় পেরিয়ে গেল, সেই তদন্ত কেন শেষ হলো না? এ প্রশ্ন তো থাকবে। দেখুন, সিবিআই অদ্ভুতভাবে দেখি যে স্ট্যাটুটরি পিরিয়ডের মধ্যে চার্জশিট দিতে পারছে না, বেল হয়ে যাচ্ছে, স্ট্যাটুটরি বেল। এই নিয়োগ দুর্নীতির মামলা একটার পর একটা বেল হয়ে যাচ্ছে। মানিক ভট্টাচার্য বেল, অন্যান্য অনেকেই বেল পেয়েছেন। তৃণমূল কংগ্রেসের নেতা মানিক ভট্টাচার্য, এমএলএ মানিক ভট্টাচার্য বেল পেয়েছে। সিবিআই ইডিকে বলি, এই ক্যান্সেলেশন অফ বেল বলে তো একটা প্রভিশন রয়েছে। বেল তো ক্যান্সেল চাওয়া যায়। কটার ক্ষেত্রে চেয়েছেন, কেন চাননি? অনেক গল্পই তো শোনা যাচ্ছে বাজারে এখন। অনুব্রত মণ্ডলও বেল পেয়েছে, উপরের কোর্টে যায়নি। কেন যায়নি? অনেক গল্পই শোনা যাচ্ছে বাজারে। দেখুন আবার কোথাও কোনো মেডিকেল কলেজ হলো কি হলো না। আমি আমি একদম এই মামলায় শেষ প্রশ্ন একটা করবো আরজিকর নিয়ে। তিলোত্তমার বাবা বলছেন যে কেমন জায়গায় বাস করি, বাবা হয়ে মেয়ের ডেথ সার্টিফিকেট পেতে একদম দরজায় দরজায় ঘুরছি, হাইকোর্টে যখন গেছি সমস্ত বিষয়গুলো তাড়াতাড়ি তুলে ধরতে পারবো, সিবিআই কেও বলবো তাড়াতাড়ি তদন্ত করতে, মেয়ের ন্যায় বিচারের জন্য আর যেন কোনো দরজায় দরজায় ঘুরতে না হয়। একদম এই যাবৎকালে যে কটা ঘটনা সেখানে আমরা দেখলাম ফিরদৌসা হাইকোর্টকে ইন্টারভিউ করতে হলো, কি বলবেন এই মামলা? দেখুন, ন্যায় বিচারের মানে হচ্ছে সঠিক তদন্ত, সেই তদন্তের উপর ভিত্তি করে বিচার, তবেই ন্যায় বিচার হবে। কারণ তদন্তেই যদি
বিভিন্ন রকম গল্প উঠে আসে, স্ট্যাটুটরি পিরিয়ডের মধ্যে চার্জশিট ফাইল না করার জন্য বেল পেয়ে যান, যারা একেবারে বোঝাই যাচ্ছে যে এরা অপরাধী হওয়ার সম্ভাবনা প্রভূত, তারা বেল পাওয়ার পরে তদন্তকারী সংস্থা চুপচাপ হাত গুটিয়ে বসে থাকে, তখন বুঝতে হবে গল্পটা অন্য। এটা একটা প্রশাসনিক দায়িত্ব, তদন্তকারী সংস্থা একটা প্রশাসনিক দায়িত্ব। ভারতবর্ষের মানুষকে বুঝতে হবে এই প্রশাসনিক দায়িত্ব, প্রশাসনিক যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা পান, এটা কিন্তু ভারতবর্ষের মানুষই একটি প্রশাসনিক ভাবে একটা দায়িত্ব দেওয়ার জন্য কিছু মানুষকে ইলেক্ট করেন। অ্যাকচুয়ালি এই পুরো সিস্টেমটাই চলে সেই ইলেক্টেড এক্সিকিউটিভদের দ্বারা। তারা পলিসি ঠিক করেন, তারা ডে টু ডে বিষয়ে ইন্টারফেয়ার করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিক অবস্থা কি থাকে? আদৌ কি রয়েছে? কেজরিওয়াল জেলে যায় শুধুমাত্র একটি পলিসি ডিসিশন নেওয়ার জন্য। অনেকে বলবেন একটা সরকার পলিসি ডিসিশন নেবেন সেটাই স্বাভাবিক, পলিসি ডিসিশন এমন ভুলও হতে পারে, কিন্তু সেই পলিসি ডিসিশন ইনফ্লুয়েন্স কি ইনফ্লুয়েন্স না, সেটা নিয়ে কেজরিওয়াল জেলে চলে গেলেন। আর এখানে এভিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসর্বতা একেবারে পরিষ্কার। এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থা একদিনও তাকে ডাকার পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। কেন? পরিষ্কার অঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে তিনি এই রাজ্যে আরএসএস এর জন্য উপযুক্ত মাটি তৈরি করে দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই তারা চাইবেন না তাদের দুর্গার কোনো ক্ষতি হোক। রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে ওবিসি তালিকার মাধ্যমে নতুন কোন সম্প্রদায়দের অন্তর্ভুক্ত করা যায় কিনা তা নিয়ে রাজ্যের তরফে সমীক্ষা করা হবে। এই কাজ করতে অন্তত 3 মাস সময় লাগতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ যে জুলাই মাসের পরে এই মামলায়, নির্দেশ নয়, সুপ্রিম কোর্ট বলেছেন যে হ্যাঁ 3 মাস পরে মামলা আসবে। একদমই পরবর্তী শুনানি হবে। আদালত আরো জানিয়েছে যে রাজ্য সরকার নতুন করে সমীক্ষা করলেও এই মামলার ভবিষ্যতের উপর রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে এবং এই সমীক্ষায় কি উঠে আসবে বলে আপনার মনে হয়? না, আমি কি করে বলবো? ওই যে আবার একই কথা বলবো, আবার লোক হাসালো। যদি সেই নথ খসালি তবে কেন লোক হাসালি? তা কেন আগে তো করতে পারতেন? কি দরকার ছিল 1993 সালে বামেদের আমলে তৈরি আইন? কোনো আদালত বলেনি অসাংবিধানিক। আর 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতা এলো, 2012 সালে ওবিসি আইন তৈরি করলো, আদালত বলে দিল ওটা ভুল, অসাংবিধানিক। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় আইন জানেন না তো কিভাবে তৈরি করতে হয়। খুব পরিষ্কার। তার আগের তো ওবিসি সার্টিফিকেট বাতিল হলো না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে কি এমন হলো? আসলে হলো যেটা, যে উনি ভাবেন আমি সব জানি আর আমি সব করতে পারি, আমি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মানে আমি যা ইচ্ছা তাই করতে পারি। পারেন না। আইনের শাসন বলে একটি বস্তু হয়, সে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইন মেনে শাসন ক্ষমতা পরিচালনা করতে হবে। উনি দুর্ভাগ্য হলেও সত্য, উনি আইন মেনে শাসন ক্ষমতা পরিচালনা করতে ব্যর্থ হন। আর বারবার সেই ব্যর্থ হন বলেই আদালতের কাছে এই চপেটাঘাত খেতে হয়, আইনি চপেটাঘাত। 9 বছর পরে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম ফুরফুরায় দেদার উন্নয়নের বড়াই করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে। ফুরফুরা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরতে তুহা সিদ্দিকী একদম ক্ষোভ উগড়ে দিলেন দুর্নীতিবাজ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফের পৌঁছানোর আগে আমি সকালবেলায় সেখানে গেছিলাম। আমি একাধিক পীর সাহেবদের সঙ্গে কথা বলেছি, একাধিক পীরজাদাদের সঙ্গে কথা বলেছি। তারা দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 9 বছর পরে গেলেন, তো তা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের যাত্রা আর এবারের যাত্রা যে অন্তর্বর্তীকালীন সময়, এই সময়কালে ফুরফুরা শরীফে কি কি উন্নয়ন করেছেন উনি শ্বেতপত্র প্রকাশ করেন, তারা দাবি করছে। ছেড়ে দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, তার আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ধরুন। রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফুরফুরায় রেল হবে 2011 আগের গল্প। আজকে কত সালে? 2025। 14 বছর বনবাস পেরিয়ে গেল,
কিন্তু ফুরফুরা রেল আর দেখতে পেল না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে ফুরফুরা গেলেন, প্রতিশ্রুতি দিলেন, ভাঙড়ে মুসলমান হাসপাতালও পেল না, মুসলমানদের জন্য মুসলমান হাসপাতাল পেল না, আর ফুরফুরা রেল পেল না। মুসলমানদের জন্য ভাঙড়ে হাসপাতাল, হাসপাতাল কখনো মুসলমান বা হিন্দুর হতে পারে না। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে, ইফতারে যোগ দিলে এত প্রশ্ন উঠছে কেন? একদম ফুরফুরা থেকে বাংলার সম্প্রীতির কথা মনে করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন আমি যখন দুর্গাপুজো করি, কালী পুজো করি, তখন তো কেউ প্রশ্ন তোলে না, তাহলে ইফতারে যোগ দিলে প্রশ্ন উঠছে কেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ মুখ্যমন্ত্রী নির্বাচিত করেননি এই কারণে যে তিনি ইফতারে যোগ দেবেন, তিনি কালী পুজো করবেন এবং সেটিই হবে তার সরকারি কাজ। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত জীবনে তিনি ইফতারে যোগ দেবেন নাকি কালী পুজো করবেন তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু তার সঙ্গে রাষ্ট্রীয় কাজকর্মকে গুলিয়ে ফেলার অর্থ কি? দেখুন, একজন মুখ্যমন্ত্রী বা একজন প্রধানমন্ত্রী বা একটি রাষ্ট্রের কাজ এটা নয় ইফতার মজলিসে গিয়ে ইফতার খেয়ে বেড়ানো বা মন্দির উদ্বোধন করা বা মন্দির তৈরি করা বা ইমাম ভাতা দেওয়া বা পুরোহিত ভাতা দেওয়া বা মসজিদ তৈরি করা। রাষ্ট্রের কাজ এটা হতে পারে না। আর দ্বিতীয় কথা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন, আমি মনে করি ধর্মচারণ একেবারে ব্যক্তি স্বাধীনতার বিষয়। ধর্মচারণের অধিকার আমাদের দেশের সংবিধান বর্ণিত মৌলিক অধিকার। একজন মানুষ তিনি কি পদ্ধতিতে ধর্মচারণ করবেন এটা সম্পূর্ণভাবে তার নিজস্ব বিষয়। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কে? রাজ্যের মুখ্যমন্ত্রী। আচ্ছা, কোনো একজন মুসলিমকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বা তার পার্টির তরফ থেকে বলা হয়, কোনো মুসলিম পরিবার হোক, সে ফুরফুরা শরীফই হোক বা যে কোথাও হোক, যে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে ইফতার করতে চাইছে, তার অপছন্দ হলেও সে বলতে পারবে যে না না আপনি ইফতার করতে আসবেন না? বলতে পারবেন? রাদার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যাওয়াটাকে আমি এইভাবে ক্রিটিসাইজ করতে চাইবো যে তিনি বেসিক্যালি এটা করে তিনি একজন মানুষকে বাধ্য করছেন তার যে ব্যক্তিগত চর্চা, সেখানে সেই চর্চা জায়গাটাকে ডাইলুট করে নিজে সেখানে ইন্টারভিন করছেন। তার রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে তিনি রাদার একজন মানে এক বা একাধিক ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন, যেটা তিনি পারেন না। তিনি রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে তার অপব্যবহার করছেন বলে আমি মনে করি। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেন। একদম একদম ফিরদৌস, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন যে মনে রাখবেন আমি যেমন খ্রিস্টানদের অনুষ্ঠানে যাই তেমন ঈদ মুবারকের ক্ষেত্রেও আমি উপস্থিত থাকি, ইফতার নিজে করি, পাঞ্জাবিদের গুরুদুয়ারাতেও যাই, প্রতিটি ধর্মের অনুষ্ঠানে আমি যাই, কারণ আমি মনে করি বাংলার মাটি একদম সম্প্রীতির। তাই যেমন দোলের শুভেচ্ছা জানিয়েছি তেমন রমজানের সকলের জন্য দোয়া প্রার্থনা করেছি। কি বলবেন? ধর্মপ্রাণ মুসলমানরা নিজেরা নিজেদের ইফতারের ব্যবস্থা করে নিতে পারবে, ধর্মপ্রাণ হিন্দুরা পুজোর জন্য চাঁদা দিতে পারবে, ধর্মপ্রাণ খ্রিস্টানরা তারা নিজেদের জন্য বড়দিনের যা যা ব্যবস্থা করার করতে পারবে। আপনার প্রয়োজনই হবে না। দয়া করে আপনি ইফতার মজলিসে ঘুরে না বেরিয়ে বা দুর্গাপুজোয় ওই ক্লাবগুলোকে অনুদান না দিয়ে রেদার ব্যবস্থা করুন যে কিভাবে মুসলিম পরিবারের ছেলেমেয়েরা চাকরি পাবে, কিভাবে পুরোহিতের সন্তান কিভাবে চাকরি পাবে, তাদের শিক্ষার ব্যবস্থা কিভাবে হবে, এইগুলোকে ভাবুন। তাহলে বেশি উপকৃত হবেন মুসলিম এবং হিন্দু বা খ্রিস্টান বা জৈন বৌদ্ধ যাই বলবেন না কেন, প্রত্যেকে উপকৃত হবে। দয়া করে আপনি এই ইফতার মজলিসে ঘুরে বেড়াবেন না। দয়া করে আপনি ওই পুজোর মণ্ডপে ঘুরে বেরিয়ে মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না, মানুষগুলোকে বিড়ম্বনায় ফেলাবেন না।